তৃতীয় পর্ব ১। জুরা দড়ি ধরে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে কুচাককে। ভারের চাপে দড়িটা ফাটলের কিনারায় কেটে বসেছে, টান টান হয়ে নামছে নিচের দিকে। হাতে তখনও যে দড়িটুকু আছে সেদিকে তাকিয়ে জুরার ভয় হয়, বাকি দড়িতে কুলোবে তো। ভাবতে ভাবতে অন্যমনস্কের মতো দড়িটা সে কেবল হাত বদল করতে গেছে, এমন সময় হঠাৎ সেটা এত জোরে ঝেঁকে উঠল যে ছিটকে বেরিয়ে গেল হাত থেকে। বল্লমের সঙ্গে দড়িটা বাঁধা, জুরা শরীরের সমস্ত জোর দিয়ে চেপে ধরল দড়ি ও বল্লমটা। আর ঠিক সেই মুহূর্তে গহ্বরের তলদেশ তোলপাড় করে ভেসে এলো এক অসহায় করুণ আর্তনাদ। জুরা সচকিত, কুচাকের পা হড়কে গেল না তো বরফের কোনো তাক থেকে? সে প্রাণপণে দড়ি টেনে তুলতে শুরু করলো, কিন্তু ব্যাপার কি? দড়িটা হাতে ঢলঢল করছে, কোনো টান নেই। জুরা ঘাবড়ে গিয়ে আরো জোরে টানতে শুরু করে দড়িটা। অর্ধেক আন্দাজ বোধহয় তুলেছে, এমন সময় গহ্বরের কিনারায় কুচাকের দুই লোমশ হাত উঠে এলো। পরক্ষণে কুচাক হিঁশিড়ে টেনে তুলল নিজেকে। দু হাতে সে এত জোরে কিনারা আঁকড়েছিল যে হাতের নখ পর্যন্ত ছিঁড়ে গেছে। কুচাকের দিকে তাকিয়ে জুরা একটু হকচকিয়ে যায়। ব্যাপার কি? কুচাকের চোখে বিভ্রান্ত দৃষ্টি, হাবভাব পাগলের মতো। জুরার দিকে বারেক তাকিয়েই কুচাক দৌড় মারলে, কিন্তু কিছু দূর যেতেই পা পিছলে পড়ে গেল বরফের উপর। জুরাও জুটেছে তার পেছনে। সর্বশক্তি দিয়ে কুচাককে সে চেপে ধরল বরফের উপর। কুচাক যেন পাগল হয়ে গেছে, চোখের তারা ঘুরছে বনবন করে, চেঁচাচ্ছে আর হুটোপুটি করছে ছাড়া পাবার জন্য। জুরা যে তাকে এত ঝাঁকাচ্ছে আর ডাকছে নাম ধরে, তা বোধহয় আর তার মাথাতেই ঢুকছে না। যাই হোক, শেষ অবধি অনেক ঝাঁকুনি ও ডাকাডাকির পর কুচাকের সংবিত ফিরে এলো। তার ভাব দেখে মনে হয় জুরাকে যেন সে এইমাত্র দেখতে পেল। দারুণ আতঙ্কে জুরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে উঠল সে, চ চ এক্ষুনি পালাই ওখান থেকে। বরফের ওপর কিল মারতে মারতে নিচের দিকে আঙুল দেখিয়ে রুদ্ধশ্বাসে আবার সে চেঁচিয়ে উঠল, ওই ওই ওইখানে নিচে রয়েছে শয়তান আর পিশাচের জল, জিন আর অ্যালবেস্ট। উদ্বিগ্ন কণ্ঠে জুরা বাঁধা দেয়, কিন্তু বাবু কোথায়? বাচ্চাটারই বা কি হলো? কিন্তু কে শোনে কার কথা? আতঙ্কে দিশেহারা কুচাক ভয়ঙ্কর ফাটলটার ধার থেকে পালাবার জন্য ছটফট করছে। কথাবার্তায়ও কোনো সঙ্গতি নেই। তার আবল তাবল প্রলাপ থেকে জুরা যা বুঝতে পারে তা হলো, বাবু বা ছাগল কোনোটাকেই সে দেখেনি। বরফের এক তাকের ওপর বাচ্চাটাকে শুধু পড়ে থাকতে দেখেছিল। তাকে তুলে নেবার জন্য সে কুঁজো হয়ে হাতও বাড়িয়েছিল। এমন সময় গহ্বরের বিপরীত দেওয়ালে নজর পড়তেই তার জান যাবার জোগাড়। সেখানে বরফের মধ্যে শয়তান ও পিশাচেরা সব দাঁড়িয়ে আছে। তাদের একজন চেরাক্ষুরটা বাড়িয়ে দিলে তার দিকে। এই অবস্থায় বাচ্চা ফাচ্চা কারুর কথাই তখন মনে থাকার কথা নয়। যেন তেন প্রকারে তখন সে পালাতে পারলে বাঁচে। অসহ্য রাগে জুরা দাঁতে দাঁত পেশে। কুচাক কত বড় ভীরু কাপুরুষ সে তা জানে। তার একটা কথাও সে বিশ্বাস করেনি। বাচ্চাটাকে ফেলে আসায় গালাগালি করে সে তার ভূত ভাগালে। শেষে বললে, আবার তোমায় নিচে নামতে হবে। কুচাক সোজা বেঁকে বসল। জুরার দু হাতে বারবার সে চুমু খায় আর হাউমাউ করতে থাকে, ওরে না না, আল্লাহর দোহাই, অভিশপ্ত সাংঘাতিক জায়গা, চ চ এক্ষুনি পালাই। বুড়ো সর্দারের মুখে জুরা শুনেছে, প্রথম সন্তান প্রসব করে মা কুকুর মারা গেলে তার আত্মা বাচ্চার দেহ আশ্রয় করে। তাই বাবুর এই বাচ্চাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তাছাড়া এই প্রথম বাচ্চা হলো বাবুর। বল্লমটাকে আবার সে বরফের মধ্যে শক্ত করে পুঁতে দড়ি বাঁধলে তার সঙ্গে। এবার সে নিজেই নামবে, আর কুচাক বরফের গর্তে গোড়ালি আটকে দড়ির শেষ দিকটা ধরে থাকবে শক্ত করে। এ প্রস্তাবে কুচাক রাজি হলো বলা মাত্র। জুরা দড়ি ধরে ধীরে ধীরে নামতে শুরু করে। গহ্বরের ওপর দিকটা অপেক্ষাকৃত চওড়া, কিনারার বরফ পরিষ্কার চকচক করছে, কিন্তু যতই সে নিচে নামছে বরফের রং ততই পাল্টে যাচ্ছে, কালো হয়ে উঠছে, আর ততই বাড়ছে ঠান্ডার দাপট। আরো কিছু নিচে আবছা অন্ধকারে দেখা যায় গহ্বরের দেওয়াল থেকে তাকের মতো খানিকটা চকচকে অংশ সামনের দিকে বেরিয়ে আছে। তার উপর কালো বলের মতো কি একটা বস্তু দেখা যায়। কি ওটা? বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, নির্ঘাত বাবুর বাচ্চা। জুরা যত নামছে ততই বাড়ছে উৎকণ্ঠা।
বাচ্চাটা বেঁচে আছে কিনা কে জানে। শেষ দিকে উদ্বেগে সে চোখ বোঝে, চোখ মেললে তাকে পা ঠেকতে। আধো আধারে বাচ্চাটাকে দেখা যাচ্ছে, নত হয়ে তাকে সে তুলে নিলে। ক্ষুদে জানোয়ারটা ঠান্ডায় কাঁপছে থরথর করে। আহ, বেঁচে আছে, বেঁচে আছে তুলতুলে নরম কালো বলটা। আহ, বাবুর বাচ্চা। পরম স্নেহে জুরা তাকে আলগোছে কোটের ভেতরকার বুক পকেটে সোজা চালান করে দিলে। এতক্ষণে তার স্বস্তির নিঃশ্বাস পড়ে। দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে জুরা। এবার গহ্বরের বিপরীত দেওয়ালের দিকে সন্তর্পণে ঘাড় ফেরাতেই হঠাৎ ভয়ানক চমকে উঠল, সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। কি ওটা? কি কি ওটা? জুরা টাল সামলাতে পারে না, তাক থেকে পা পিছলে যায়। দড়ি ধরে সে ঝুলে পড়ল। তারপরেই মরি বাঁচি করে দড়ি বেয়ে ধাওয়া করলো উপর মুখ। উহ, কি ভয়ঙ্কর দৃশ্য! কিন্তু 5 নম্বর ফাঁস পর্যন্ত আস্তে আস্তে নিজেকে সে অনেকটা সামলে নেয়। সন্তর্পণে আবার সে তাকালে পেছনে। না, কেউ তো তেড়ে আসছে না, সবই তো ঠিক আছে আগের মতো। তাহলে জুরা ভাবে কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে আবার সে নামতে শুরু করে নিচের তাকের দিকে। যে কোনো মুহূর্তে ওপরে ওঠার জন্য তৈরি হয়েই নামছে সে। উহ, কি সাংঘাতিক! ভাবতে গেলেও গায়ে কাঁটা দেয়। তীক্ষ্ণ দৃষ্টি তার সামনের বিপরীত দেওয়ালের দিকে। ওই ওই তো দেখা যায়। ধীরে, অতি ধীরে সে নেমে আসে, সন্তর্পণে পা রাখে তাকের ওপর, বিস্ফারিত চোখে তাকায় সামনের দিকে। বিপরীত দেওয়ালে একটা লোক বরফ আটকে জমে আছে, কাঁচটা বেরিয়ে আছে পাশ থেকে। কিরগিজদের মতোই চেহারা তার, হাতে এক বন্দুক, সামান্য নিচে একটা ঘোড়া। বরফের ভেতর থেকে তার খুরওয়ালা একখানা পা বেরিয়ে আছে। ঘোড়াটার কাছে আরো দুজন লোক, অদ্ভুত তাদের সাজ পোশাক। আরো নিচে অস্পষ্ট কিছু কিছু ছোপ ছাপ দেখা যায়, হয়তো জমে যাওয়া আরো কিছু মানুষ আছে সেখানে। শেষের লোক দুটোর লম্বা চুল আর কিম্ভূত কিমাকার সাজ পোশাকের দিকে জুরা হতভম্বের মতো তাকিয়ে থাকে। কিন্তু যে লোকটার হাতে বন্দুক, তার ওপরেই নজরটা তার সবচেয়ে বেশি। সত্যি খাঁটি বন্দুক ওটা, নলের গড়ন দেখে ম্যাচলক বলেই মনে হয়। কিন্তু লোকগুলো এই গহ্বরের মধ্যে এলো কি করে? তাদের সাজ পোশাক সব ভিন্ন ধরনের বিদেশি। জুরা দ্রুত ভাবতে চেষ্টা করে। ঘটনাটা এতই অস্বাভাবিক ও আকস্মিক যে তার সংকীর্ণ চিন্তার রাজ্যে সম্পূর্ণ ওলটপালট ঘটে গেছে। ভ্রু কুঁচকে সে তাকিয়ে থাকে সামনের দিকে। ওরা কারা? এখানে কেন? হয়তো সুদূর কোনো অতীত যুগে অন্য কোনো দেশ থেকে ওরা এসেছিল। হয়তো দুর্গম পামিরের ততোধিক দুর্গম বিলিয়ন কিক পার হতে গিয়ে এই গহ্বরে পড়ে বরফে জমাট বেঁধে আছে তখন থেকে। মৃত লোকগুলো ও বন্দুকটার দিকে নিষ্পলক চোখে চেয়ে আছে জুরা। চোখে মুখে আতঙ্ক ও বিহ্বলতা। ব্যাপারটা জাদু বা ভেলকি নয় তো? পরখ করার জন্য বরফের দেওয়ালে সে ছোড়া বসিয়ে দিলে। কয়েক টুকরো বরফ গড়িয়ে নেমে গেল নিচের অতল অন্ধকারের দিকে। না, ভেলকি নয়, জাদুও নয়। বন্দুকটা ঠিকই আছে, অদৃশ্য হয়নি। জুরার সাহস ফিরে আসে। একটু একটু করে সে এগিয়ে যায় লোকগুলোর কাছে। সন্তর্পণে ছোড়া দিয়ে সে একটু আঘাত করলে বন্দুকটার গায়ে ঠুং করে শব্দ হয়। না, ওটা সত্যিকারের বন্দুকই বটে, জুরা নিশ্চিন্ত হয়। আর তারপরেই সর্বশক্তি দিয়ে একসময় সে বন্দুকের চারপাশের বরফ খুঁড়তে শুরু করে। বন্দুকের মুখের 1/3 বেরিয়ে আসতেই নলটা ধরে সে তার উপর ছোড়া দিয়ে আস্তে ঘা মারলে টুংটাং আওয়াজ উঠল তার থেকে। মাঝে মাঝে সে কোটের ভেতরকার বুক পকেটে সন্তর্পণে হাত ঢুকিয়ে অনুভব করছে বাচ্চাটাকে। না, ঠিক আছে। তার কোটের ও দেহের উষ্ণতায় আরামে ঘুমোচ্ছে সে। বন্দুকটার পাশেই আরো কি একটা বস্তু দেখা যাচ্ছে না? বরফের দেওয়ালে মুখ লাগিয়ে জুরা তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করে। হ্যাঁ, কালো রঙের কি একটা জিনিস, বরফে জমে যাওয়া জিনে বাঁধা একটা ব্যাগ মনে হয়। কোটের নিচে বাচ্চাটা ইতিমধ্যে জেগে গেছে, কিউ কিউ করে ডাকতে শুরু করেছে। আর ওপরে কুচাক ভীত ত্রস্ত, আতঙ্কে তার দম যেন আটকে আসতে চায়। হঠাৎ একসময় তার মনে হলো, আচ্ছা, এমন যদি হয় জুরার বদলে তার মূর্তি ধরে
অশরীরী কোনো পর্বত মানব ওপরে উঠে এলো আর এসেই তাকেই আক্রমণ করলো, তাহলে হ্যাঁ কি হবে তাহলে? চক্ষু মুদে নামি অনামি বেনামি যাবতীয় দেবতার নাম জপতে শুরু করে কুচাক। সবার নাম যে ছাই মনেও পড়ছে না। হঠাৎ একটু শব্দ হতেই সে ভয়ানক চমকে উঠল। কি কি কে এলো? চোখের কোণা সে সামান্য একটু ফাঁক করে। হ্যাঁ কে? জুরা। সত্যি? পরক্ষণেই বিস্ফারিত চোখে সে তাকালো। হ্যাঁ, জুরাই বটে। অত্যন্ত উত্তেজিত, ঠান্ডায় নীল হয়ে গেছে। বাচ্চাটিকে সে কুচাকের হাতে দিলে। বেকুবের মতো ছোট্ট তুলতুলে ঠান্ডা বান্ডিলটাকে কোটের ভেতরকার বুক পকেটে রাখতে রাখতে কুচাক বেকুবের মতো শুকনো হেসে নিরুৎসুক কণ্ঠে বললে, অ বাবুর বাচ্চা বুঝি, কিন্তু ও কি খাবে? কিচ্ছু তো নেই দেবার মতো। আজ হোক কাল হোক অক্কা ওকে সে স্তক পেতেই হবে। সেদিকে কান না দিয়ে গহ্বরের মধ্যে জুরা যা যা দেখেছে সবই খুলে বললে কুচাককে। শুনতে শুনতে কুচাক আতঙ্কে গুঙিয়ে ওঠে, ওরা সব পর্বত মানব, আর নয়তো জিন বা আলবেস্ট। লোহার হাত ওদের, পিঠ নেই। জুরা চটে ওঠে, থামো তুমি হাদারাম, বন্দুকটা আমাদের আনতেই হবে, নয়তো না খেয়ে মরবো। কিন্তু আতঙ্কগ্রস্ত কুচাক তবু মাথা নাড়ে। যে বন্দুকটা তুই দেখেছিস আসলে তা বন্দুকই নয়, ভেলকি বা জাদু। জুরা এবার রাগে ফেটে পড়ল। থামবে তুমি নিরেট খচ্চর? বললাম না আমি নিজের হাতে ওটার চারপাশে খুঁড়েছি? বুঝতে পারছো না ওটা দেবতাদের দান? তারাই আমাদের বন্দুকটা পাঠিয়েছেন। ব্যাস, কথাটা সঙ্গে সঙ্গে কুচাকের মনে ধরল। হ্যাঁ, এটা একটা কথার মতো কথাই বটে। বন্দুকটা তো তাহলে আনাই দরকার। বাচ্চাটাকে জুরার কাছে দিয়ে কুড়ুল নিয়ে সে আবার নামলো গহ্বরের মধ্যে। ভয় ও আশঙ্কায় মন তার অন্ধকার। একটু পরেই কুড়ুল মারার চাপা আওয়াজ আসে নিচে থেকে। এমনি করে কাজ চলল। দুজনে পালা করে গহ্বরের বরফ কেটে চলে। দুরন্ত মেহনত। শেষের দিকে হাত যেন আর চলতে চায় না, অবসাদে শরীর ভেঙে পড়তে চায়। কাজেই সেদিনের মতো কাজ বন্ধ রাখা ছাড়া উপায় নেই। দুজনে এত ক্লান্ত যে হেঁটে গুহায় ফেরাও কষ্টকর। কুচাক তো অর্ধেক পথ পার হলো কোনো মতে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে। আগের দিন বাবু একটা মারমট শিকার করেছিল, সবটা খেয়ে শেষ করতে পারেনি। সর্দার বলে অসৎ বদলোক মারা গেলে তার আত্মা মারমটের দেহে আশ্রয় নেয়, তাই মারমটের মাংস খাওয়া মানুষের বারণ। কিন্তু জুরা নীরবে মারমটটা কুচাককে দিলে রান্না করতে। বাচ্চাটা মদ্দা, বাবুর কালো রঙের ছেলে, কপালে সাদা একটা বড় টিপ। ওরা তার নাম রাখলে টিক। একদিনের বাচ্চা টিক, কিন্তু তার আয়তন ও ওজন দেখে ওরা অবাক হয়। নবজাত বাচ্চাদের তুলনায় সে অনেক বড়, অনেকটাই বড়। সন্ধ্যার দিকে জুরা তাকে এক টুকরো মারমটের চর্বি খেতে দিল, কিন্তু টুকরোটা আরো ছোট করে কেটে দেবার জন্য সে ওটা সরিয়ে নিতেই টিক বিরক্ত হয়ে উঠল। এ ধরনের ব্যবহারে, অর্থাৎ দিয়ে ফিরিয়ে নেওয়ায় তার তীব্র আপত্তি। চোয়ালে চোয়ালে শব্দ করে এমন সরু তীক্ষ্ণ কণ্ঠে সে ডাকতে শুরু করলো যে ওরা থ। বয়স তার একদিনও হয়নি, এরই মধ্যে এত জোরে ডাকছে সে। কি যে আনন্দ হয় জুরার। টিককে সে বুকে তুলে নিলে। বাবুকে তার বারবার মনে পড়ছে, তার প্রিয়তম বিশ্বস্ত সঙ্গী বাবু। সে চলে গেছে, পেছনে দেখে গেছে তার প্রাণাধিক টিককে। আনন্দ বেদনায় জুরার মনের মধ্যে কি যে করতে থাকে নিজেই তা সে ঠিক মতো বুঝতে পারে না। টিক কিন্তু এসব আদর আদিক্ষেতা আদৌ পছন্দ করছে না। তীক্ষ্ণ কণ্ঠে খিউ খিউ করে সমানে তীব্র আপত্তি জানিয়ে চলেছে। জুরার মন খুশিতে ভরে উঠল। সত্যিই টিক বড় হয়ে একটা কুকুরের মতো কুকুর হবে। আবার সে ওকে বুকে জড়িয়ে ধরল। তৃতীয় পর্ব 2। পরদিন ভোরবেলা জুরা ও কুচাক আবার এসে পৌঁছায় গহ্বরের মুখে। জ্বালানি কাঠের কয়েকটা বড় বড় বান্ডিল সঙ্গে এনেছে, আর এনেছে টিককেও। তাকে গুহায় রেখে আসতে ওদের সাহস হয়নি। বড় বড় পাহাড়ি ইঁদুরের যা প্রাদুর্ভাব, টিককে ওরা খেয়ে শেষ করে ফেলতে পারে। গহ্বরে নেমে বরফ কাটা শুরু হয়। জুরার কথা, বন্দুকটাকে আগে উদ্ধার করতে হবে, তাই তার চারপাশের বরফ আগে কাটা দরকার। কিন্তু কুচাকের ইচ্ছা অন্যরকম। তার বক্তব্য হলো ব্যাগ আর ঘোড়ার চারপাশের বরফ আগে কাটা উচিত,
তাহলে ঘোড়ার মাংস আর ব্যাগ দুটোই পাওয়া যাবে। ঘোড়াটা যেহেতু গোড়া থেকেই বরফের মধ্যে আছে, তাই পচে যাওয়ার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত জুরার শাসানি আর ধমকানি খেয়ে কুচাক জুরার মতে মত দিল বটে, কিন্তু তারপরেও জুরা যতবার গহ্বরে নেমেছে ততবারই দেখেছে ঘোড়ার চারপাশের বরফই কুচাক বেশি করে কাটছে। হিমের মতো কনকনে ঠান্ডা গহ্বরের মধ্যে সেখানে নেমে পাষাণের মতো কঠিন বরফ কেটে জিনিসগুলো উদ্ধার করা অত্যন্ত দুরূহ কষ্টসাধ্য কাজ। এতখানি কষ্ট ও পরিশ্রমের কথা তারা ভাবেনি। মানুষ, ঘোড়া, বস্তা, বন্দুক সব বরফের মধ্যে জমে পাথরের মতো শক্ত হয়ে আছে। পালা করে ওরা গহ্বরে নেমে বরফ কেটে চলে। শেষ পর্যন্ত বহুক্ষণ কঠিন মেহনতের পর বন্দুকটা তারা বের করে আনলে। জুরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। গহ্বরের পাশে আগুনের ধারে রাখা হলো বন্দুকটা। তার ভেতর বার বরফে একদম জমে গেছে। এরপর বস্তাটা ও বড় একখণ্ড ঘোড়ার মাংস কেটে বের করা হলো। কুচাকি সমাধা করে কাজটা। এইবার বেশ চটপট কাজ সেরেছে সে। বেলা গড়িয়ে বিকেল হয়। সেই ভোর থেকে কাজ শুরু হয়েছে। সেদিনের মতো কাজ মুলতুবি রাখা হলো। জিনিসগুলো গুহায় বয়ে নিয়ে যাওয়াও বেশ কঠিন মেহনতের ব্যাপার। ফেরার পথে মাঝে মাঝে বেশ কিছুক্ষণ ধরে জিরিয়ে জিরিয়ে তাদের এগোতে হয়। জুরার কোটের নিচে থেকে টিকের সাড়া পাওয়া যাচ্ছে। নরম গলায় ডেকে চলেছে সে, খেতে চায়। মাঝ রাত হয়ে গেল তাদের গুহায় ফিরতে। বড় করে আগুন জ্বালা হলো। জিনিসগুলো থেকে বরফ গলতে শুরু করে। জমে যাওয়া ঘোড়ার মাংসের টুকরোটা চামড়া শুদ্ধই পাত্রে রেখে দেওয়া হলো সেদ্ধ করতে। টিক একটু অসুস্থ হয়ে পড়েছে। একদিনের বাচ্চা, তাই মারমটের চর্বি সহ্য হয়নি। তাকে সেদ্ধ মাংস খেতে দেওয়া হলো। বন্দুকের জোড়গুলো খুলে তার সব অংশ জুরা আলাদা করে ফেললে। আগুনের তাপে বরফ গলা ময়লা জলের স্রোত বেরোয় নল থেকে। ছড় দিয়ে ভেতরটা সাফ করতে গিয়েই জুরা চমকে উঠল। ভেতরটা গুলি ভরা রয়েছে। ভেজা বারুদ আর বুলেটটা শক্ত হয়ে এঁটে বসেছে নলের সঙ্গে। সুতরাং ভেতর থেকে বারুদটা চেঁচে বের না করলেই নয়। বুলেটটাও অবশ্য ওভাবে বেরোবে না, তার জন্য অন্য ব্যবস্থা। ধারালো একখানা হাড় নিয়ে জুরার কাজ শুরু হলো। রাত ভোর হয়ে যায়। সারা রাত কেটেছে বারুদ চাঁচার কাজে। সকালবেলায় বন্দুকের অংশগুলো সব জোড়া দিয়ে জুরা এলো গুহার বাইরে। পেছনে কুচাক। গা থেকে যে বারুদ তারা এনেছিল সেই বারুদ ভরা হলো বন্দুকে। পলতে আগুনও দেওয়া হলো। সবই এখন নির্ভর করছে বন্দুকটার উপর। পুরনো বুলেটটা বেরিয়ে যাবে না ফাটিয়ে ফেলবে নলটা, তারই ওপর নির্ভর করছে শিকারের ভবিষ্যৎ আর সারা গাঁয়ের ভাগ্য। ছোট্ট একটা টিলার কাছে একটা মারমট বসে আছে। তাকে তাক করে দুরু দুরু বুকে জুরা ট্রিগার টিপল। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটল বারুদে, কিন্তু না, বন্দুক থেকে গুলি বেরোলো না। কি করা? জুরার মাথায় চিন্তার ঝড় চলছে। না, ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া গত্যন্তর নেই। বন্দুকে আবার তারা কিছু বারুদ ভরলে, আবার গর্জে উঠল বন্দুক। আর তারপরেই জুরার মুখ ঝলসে দিয়ে বন্দুক থেকে সশব্দে বেরিয়ে গেল গুলিটা। কুচাক ছুটল মারমটকে লক্ষ্য করে। ঝলসানিতে জুরার ডান গাল এত ফুলে উঠেছে যে ডান চোখটা মেলা কঠিন, কিন্তু বন্দুকটা অক্ষত আছে। একটু পরেই কুচাকের সোল্লাস চিৎকার শোনা গেল, হে হে, সোজা মাথায় লেগেছে। এতদিন পরে, এত কষ্ট ও কৃচ্ছ সাধনের পর জুরার মুখে আজ প্রথম হাসি ফুটল। মারমটের রক্তমাখা দেহটা শূন্যে নাচাতে নাচাতে কুচাক তখন গান ধরেছে। গোটা গানটাই অবশ্যই তার স্বরচিত। হো 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 হো, শিকারীর চেয়ে বড় কেউ নেই, শিকারীর চেয়ে দোস্ত কেউ নেই, আমাদের চেয়ে কে আছে সাহসী, কে আছে নির্ভীক, হো 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 হো। গুহার ভিতরে আগুনের পাশে গিয়ে তারা বসলো। মন খুশিতে ভরপুর। ব্যাগ ও বস্তা থেকে বরফ গলছে। ব্যাগ থেকে প্রথম যে জিনিসটা তারা টেনে বের করলে সেটা একটা চামড়ার থলি। সাদা কি এক তরল পদার্থে ভর্তি। দু এক ফোঁটা মুখে দিয়ে বোঝা গেল দুধ। হুররে! সোল্লাসে চেঁচিয়ে উঠল জুরা, টিক বেঁচে গেল। বাচ্চাটাকে তুলে সে শূন্যে নাচাতে শুরু করে। কিন্তু বয়স 2-3 দিন হলে কি হবে, এসব নাচানাচির ব্যাপারটা টিকের মোটেই পছন্দ নয়। গড়গড় করে আর খেউ খেউ করে
সে তার বিরক্তি জানাতে থাকে। কুচাক ততক্ষণে ছোড়া দিয়ে চামড়ার বস্তাটা কেটে ফেলেছে। ভেতরকার জিনিসগুলো আগুনের ধারে ঢালা হতেই দুজনে ভয়ানক চমকে উঠলে, এ কি? ছোট বড় বরফের টুকরোর মধ্যে হঠাৎ ঝলমল করে উঠল মণি, মুক্তা ও অন্যান্য বহুমূল্য পাথর বসানো সোনার কাঁকন, কানপাশা প্রভৃতি হরেক রকমের জড়োয়া গয়না। সোনার মোহর সব গড়িয়ে চলেছে মেঝের ওপর দিয়ে। কুচাকের পায়ের কাছে পড়ে আছে পেটা সোনা ও রূপোর তৈরি নানা আকারের থালা ও কাপ, আর 1 হাত চওড়া সোনার প্লেট একখানা। প্লেটের উপর কি যেন সব খোদাই করা। নিদারুণ বিস্ময়ের চমকে কারো মুখে কথা নেই। তারপরেই কুচাক যেন হঠাৎ জেগে উঠল একসময়। এত ধনদৌলতের আকস্মিক ধাক্কায় তার অবস্থা কাহিল। হুমড়ি খেয়ে পড়ল সে জিনিসগুলোর উপর। পরক্ষণে সেগুলো 2 হাতে সাপটে ধরে সে ছুটে গেল গুহার এক কোণে। চোখে তার তাড়া খাওয়া নেকড়ের মতো সন্ত্রস্ত দৃষ্টি, যেন এক্ষুনি কেউ তাকে আক্রমণ করবে। ঝড়ের বেগে সে মেঝে খুঁড়তে শুরু করে, জিনিসগুলো গর্তে লুকিয়ে রাখবে। জুরা অনেক কষ্টে তার হাত থেকে একটা রূপোর কাপ ছিনিয়ে নিলে জমে যাওয়া দুধের কয়েকটা টুকরো সে গরম করে কাপের মধ্যে। তারপর টিককে কোলে নিয়ে তার নাকটা সে চেপে ধরল দুধের মধ্যে। কিন্তু দুধে মুখ দিতে টিক মোটেই রাজি নয়। গড়গড় করতে করতে বারবার পিছু হটে যায় সে। শেষে একসময় ভিজে নাক ও ঠোঁট চাটতে গিয়ে কয়েক ফোঁটা দুধ জিভে লাগতেই শৈশবের সুপ্ত দুধের পিপাসা তার জেগে উঠল। চুকচুক করে খুদে লেজটা নাড়তে নাড়তে সাত তাড়াতাড়ি সে খেয়ে নিল দুধটা। বড় একখণ্ড বরফের চাংড়া তখনও গলেনি। কুড়ুল দিয়ে সেটাকে ভেঙে ফেলতেই তার থেকে বের হলো একটা কাস্কেট আর গমের কেক কতগুলো। কেকগুলো জমে পাথরের মতো শক্ত হয়ে আছে। কাস্কেটের ডালা খুলে ফেললে কুচাক। ভেতরটা লাল মখমলে মোড়া। লাল রেশমি সুতোয় বাঁধা গোল করে পাকানো কিছু পার্চমেন্ট পুঁথি রয়েছে সেখানে। আর আছে হাঁসের পালকের 3টে কলম আর এক শিশি কালো কি এক তরল পদার্থ। আর সব ধনদৌলতের মতো কাস্কেটটাও কুচাক গর্তে লুকিয়ে রাখলো। জুরার প্রস্তাব মতো ওটা সর্দারকে দেওয়া ঠিক হলো। দিন শেষ হয়, দুজনে খেতে বসলো। নরম করা কেক আর ঘোড়ার মাংস দিয়ে সত্যিকারের ভোজ এতদিন পরে, বিশেষ করে সদা ক্ষুধার্ত ভোজন রসিক কুচাকের কাছে। কিন্তু কোথায় কি, সোনার চিন্তায় কুচাকের খিদে মাত। মাথার মধ্যে তার দুশ্চিন্তা পাক খাচ্ছে অবিরাম। ইস, এত ধনদৌলত কেউ কেড়ে নেবে না তো? মাংসের খণ্ডগুলো কোনো রকমে চিবিয়ে চিবিয়ে গিলে ফেলছে সে। খাওয়া সেরে দুজনে শুয়ে পড়ে। আরামদায়ক উষ্ণ আগুনের ধার ছেড়ে কুচাক গিয়ে শুয়েছে ঠান্ডা গুহার কোণে লুকোনো ধনদৌলতের গর্তের উপরে। কোথাও একটু পাতার ঝিরঝির খসখস শব্দ হয়েছে কি সে লাফিয়ে উঠছে, চোখ কুঁচকে বহুক্ষণ চেয়ে থাকছে অন্ধকারের দিকে। তার সবচেয়ে বেশি ভয় সেই অশরীরী পর্বত মানবদের। জুরা কিন্তু অঘরে ঘুমোয় সারা রাত। পাহাড়ি লম্বকর্ণ ইঁদুরগুলোর গুহাময় ছুটোছুটি, উচ্ছিষ্ট খাবারের টুকরো নিয়ে হুটোপুটি কিছুই তার কানে যায় না। পরদিন ঠিকই জুরার ঘুম ভাঙালে। তুলতুলে কালো খুঁদেটা জুরার গায়ে নাক ঘষে ঘষে খেতে চাইছে। উষ্ণ রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পাইন বিথির রং আরো সবুজ হয়ে আসছে। শুভ্র তুষারের পটভূমিকায় চিরহরিৎ জুনিপার অরণ্যকে এখন আর কালো দেখায় না। কোণের গর্তটার দিকে নজর পড়তে জুরা অবাক হলো। ওখানে কিছু অদল বদল ঘটেছে। সোনাটা কোথায়? সে জিজ্ঞেস করে কুচাককে। সারা রাত কুচাকের অনিদ্রা গেছে। ক্লান্তিতে মাথা দোলাতে দোলাতে ক্লিষ্ট কণ্ঠে সে বললে, সাবধানের মার নেই, অন্য জায়গায় সরিয়ে রেখেছি। সোনার ব্যাপারে জুরার অবশ্য মাথা ব্যথা নেই। কুচাককে টিকের খাওয়ার ব্যবস্থা করতে বলে সে শিকারে বেরিয়ে পড়ল। দৃপ্ত দৃঢ় আস্তার চলার ভঙ্গি। চারদিককার পাহাড় পর্বত সতর্ক দৃষ্টিতে পরীক্ষা করতে করতে দ্রুত পদক্ষেপে সে অগ্রসর হয়। কুচাক এসে বসলো গুহার বাইরে। রোদ পোয়াতে পোয়াতে সে ফষ্টি নষ্টি করতে থাকে টিককে নিয়ে। তাকে উত্তক্ত করাই তার মতলব। টিক শেষে না পেরে রেগে মেগে ডাকতে শুরু করলো খেউ খেউ করে। আর হা হা করে খোশ মেজাজে হাসতে থাকে কুচাক। মাত্র 3 দিনের বাচ্চা, এখনই যদি এই হয় তার চোটপাট, তাহলে বড় হয়ে সে যে দুশ্মনদের আতঙ্ক হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ কি।
হঠাৎ দূর পর্বতশ্রেণী থেকে গুলির আওয়াজ এলো। জুরা গুলি ছুঁড়ছে। গুলির আওয়াজে কোথায় যেন হিমানী সম্প্রপাত বা তুষার পাহাড়ের ধস নামে। তার গর্জনে গিরিরাজ্য কাঁপতে থাকে কয়েক সেকেন্ড ধরে। পরক্ষণে আবার শোনা গেল আরো একটা গুলির আওয়াজ। আরো কিছুক্ষণ পরে ফিরে এলো জুরা। একটু পরেই দেখা গেল গুনগুন করে গান গাইতে গাইতে ছাগলের চর্বি দিয়ে মেটুলির রোস্ট তৈরি করছে কুচাক। প্রাচুর্যে ভরা পরিতৃপ্ত সুখের জীবন তাদের শুরু হলো। মাংস মজুত করার সময়ও এসে গেছে। তৃতীয় পর্ব ৩। মাস দেড়েক কেটে গেছে। তারপর টিক দিনে দিনে বড় হচ্ছে। জুরার প্রতি ক্রমেই বাড়ছে তার দুরন্ত আকর্ষণ। সেদিন ভোরবেলা জুরা শিকারে বেরোবে। টিক নাছোড়বান্দা, সঙ্গে যাবেই। বিরক্তির সঙ্গে জুরা কুচাককে বলে, টিককে বেঁধে রাখ, দেখছো না ও আমার পিছু পিছু ছুটতে চায়। কিন্তু বাচ্চা সঙ্গে নিয়ে শিকারে যাওয়ার কোনো মানে হয় না, উল্টে বরং ঝামেলাই বাড়ে। সুতরাং কুচাক চামড়ার ফিতে দিয়ে টিককে বেঁধে ফেললে। ছাড়া পাওয়ার জন্য টিকের সে কি ঝাঁপাঝাঁপি। জুরা ক্রমেই দূরে সরে যাচ্ছে। তার গমন পথের দিকে তাকিয়ে টিক ছটফট করতে থাকে। কুচাক মাংস রান্না করতে বসলো। টিকের দিকে তার নজর নেই। লাফালাফি থামিয়ে টিক এবার ক্ষণেক কি ভাবলো, আর চোখে দু একবার তাকালো কুচাকের দিকে। তারপরেই দাঁত দিয়ে নিঃশব্দে কাটতে শুরু করলো চামড়ার ফিতেটা। কয়েক মুহূর্ত মাত্র, ব্যাস, তারপরেই মুক্ত সে। ছুট দিলে গুহার বাইরে। চমকে উঠে কুচাকও দৌড়ালো তার পেছনে। টিক ছুটছে জুরার নাগাল পাওয়ার জন্য, আর পেছনে তারস্বরে চেঁচাচ্ছে কুচাক, টিক, টিক, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু কে শোনে কার কথা? অন্তত টিক সে বান্দা নয়। মুক্তির আনন্দে কুচাককে বহু পেছনে ফেলে টিলা ঢিবি পার হয়ে সে তখন ছুটে চলেছে তীব্র বেগে। কুচাকের গলা যতক্ষণ কানে যায় ততক্ষণ সে ছুটতে থাকে বেপরোয়া। ধরা পড়ার ভয় জুরার পথ খোঁজার চেষ্টাও তার আর নেই। তারপর সে গতি কমিয়ে দিলে। কুচাকের গলা আর শোনা যাচ্ছে না। বিচিত্র অজানা দেশ। উৎসুক চোখে টিক চারিদিকে তাকায়। সামনে এদিকে ওদিকে গিরগিটির দল ঘুরছে। তাদের সে তাড়া করে, কিন্তু ধরতে পারে না একটাকেও। অল্পক্ষণের মধ্যেই তার বিরক্তি ধরে যায়। শেষে এক টিলার মাথায় গিয়ে সে উঠল। হিমবাহ থেকে বাতাস এসে তার গায়ের লোম এলোমেলো করে দিচ্ছে। কনকনে ঠান্ডা লাগছে গায়ের দুপাশে। যেদিকেই সে ফেরে হাজার হাজার রহস্যময় শব্দ আর মর্মর ধ্বনি কানে আসে। হঠাৎ অদূরবর্তী শৈলশ্রেণীতে কিসের এক গুমগুম গর্জন শুরু হলো। উঁচু খাড়া পর্বতগুলো হিমানী সম্প্রপাতে কেঁপে কেঁপে ওঠে। টিলা থেকে টিক নিচে লাফিয়ে পড়ল চিৎপাত হয়ে। তারপরেই খেউ খেউ আর্তনাদ। ধূলিসজ্জা ছেড়ে খেউ খেউ করতে করতে সে দৌড়লো ঘরমুখো। কিন্তু হঠাৎ ও কি! টিক থমকে দাঁড়ায়। এক মারমট তার সামনে। টিক ধেয়ে গেল তার দিকে, কিন্তু মারমট ততক্ষণে সুড়ুত করে গর্তে ঢুকে পড়েছে। টিক আবার রওনা হয়। হঠাৎ হোঁচট খেল সে। তার পায়ের চাপে সাদা রঙের একটা নুড়ি গুঁড়ো হয়ে গেছে। কি একটা তরল পদার্থ বেরিয়ে এসেছে ভেতর থেকে। টিক গোঁ গোঁ করে উঠল। ঘাড়ের লোম তার খাড়া হয়ে উঠেছে। নুড়িটা শুকে একবার সে জিভ লাগালো তরল জিনিসটায়। বাহ, বেশ সুস্বাদু উপাদেয় তো। জিনিসটা সে চেটে পুটে খেয়ে ফেলল। জিনিসটা আর কিছুই নয়, এক পাহাড়ি তিতিরের ডিম। তিতিরের এক বাসার উপর সে এসে পড়েছে। হঠাৎ আরেকটা ডিম তার পায়ের চাপে ভেঙে গেল। সেটাও সে খেয়ে ফেললে। এরপর আর কথা নেই। বাকিগুলো সে খুঁজে বের করে দাঁত দিয়ে গুঁড়িয়ে খেলো কড়মড় করে। এইভাবে প্রথম ডিমের আস্বাদ পেল সে। আবার সে ছুটল বাড়িমুখো। কিন্তু তিতিরের বাসার গন্ধ এতই তীব্র যে সহজে মনে থাকে, কিন্তু কিছু দূর যেতেই আবার সেই গন্ধই নাকে আসে। এবার ঠিক সোজা এগিয়ে গেল তিতিরের বাসা লক্ষ্য করে। হঠাৎ বাসা থেকে একটা তিতির বেরিয়ে এলো, উড়ে গিয়ে বসলো টিকের খুব কাছেই। টিক তাড়া করতেই সে উড়ে গেল, কিন্তু আর বসলো না। পাক দিয়ে সে উঠতে শুরু করলো টিকের মাথার উপর। টিককে জ্বালাতন করাই যেন তার মতলব। এটা যে তার এক ফন্দি, টিক তা বুঝতে পারে না। অনভিজ্ঞ বাচ্চার পক্ষে বোঝা সম্ভব নয়। এমনি করে টিককে সে একটু একটু করে বাসা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। পাখিদের পেছনে ছুটে ছুটে
টিকের ক্লান্তি ধরে গেল এক সময়। শুয়ে পড়ল সে বিশ্রামের জন্য। কাছেই আশেপাশে গিরগিটির দল ছোটাছুটি করছে। সেদিকে নজর পড়তেই টিক আবার উঠে বসলো। থাবা দিয়ে ধরে ফেললে একটাকে, কিন্তু থাবা তুলতেই সেটা হাওয়া। আবার সে ধরলো আরেকটাকে, দু একবার শুঁকে চিবিয়ে খেয়ে ফেললে তাকে। খেতে মন্দ লাগে না। কাছেই ঘুরছে তৃতীয় আরেকটা গিরগিটি। আকারে অনেক বড়, পিঠ জুড়ে ঘাড় থেকে নিচে পর্যন্ত মোটা মোটা ডোরা। কিন্তু অনভিজ্ঞ টিকের তা নিয়ে মাথা ব্যথা নেই। গিরগিটিটাকে সে ধরে ফেললে থাবা দিয়ে, আর তারপরেই গিরগিটিটায় সে কামড় বসাতে যাবে, হঠাৎ ধাঁ করে সে টিকের নাকে ছোবল বসিয়ে দিলে। তীক্ষ্ণ করুণ কণ্ঠে গমিয়ে উঠল টিক। আর্তনাদ করতে করতে ছুটল জঙ্গল লক্ষ্য করে। দেখতে দেখতে টিকের নাক ফুলে উঠল, নাকে যন্ত্রণাও তেমনি। খানিকটা ঘাস সে খেয়ে ফেললে তাড়াতাড়ি। কেন খেলো সে জানে না। সহজাত এক জান্তব সংস্কার বুঝি ভেতর থেকে তাকে তাড়া দিয়ে এই বস্তুটি খেতে বাধ্য করল। দেখতে দেখতে তার চোখ ফুলে ওঠে, ঘ্রাণ শক্তিও লোপ পায়। অথচ ঘর তাকে ডাকছে, বাতাস শোঁকে সে, কিন্তু কোথায় পাবে ঘরের গন্ধ। অন্ধের মতো সে ছুটে চলে সামনে সোজা পর্বতশ্রেণীর দিকে, বাড়ি থেকে আরো আরো দূরে। রাত্রি নামে এক সময় এক টিলার পাশে শুয়ে পড়ল টিক। হঠাৎ খুব কাছে কোথায় যেন ডেকে উঠল নেকড়ের পাল। টিকের ঘাড়ের লোম খাড়া হয়ে ওঠে, লেজ পেটের নিচে সেধিয়ে যায়, আর কান চলে যায় পেছনে। সে দাঁত খিঁচিয়ে উঠল। ডাকতে ডাকতে নেকড়ের পাল ক্রমেই এগিয়ে আসছে। ভয় শঙ্কায় টিক আবার ছুটতে শুরু করে। পালায় সে দূর থেকে আরো দূরে। চাঁদ ওঠে। ছুটতে ছুটতে টিক এক ফাঁকা জায়গায় এসে পড়ল। আর ঠিক তখনই হঠাৎ তার ঠিক পাশেই এসে দাঁড়ালো আর এক নতুন দুশ্মন। সঙ্গে সঙ্গে টিকের ঘাড়ের লোম আবার খাড়া হয়ে উঠল। খেউ খেউ করে সে তেড়ে গেল দুশ্মনের দিকে, কিন্তু দুশ্মনটিও তেমনি ছিটকে সরে গেল এক পাশে। আবার ধেয়ে গেল টিক, কিন্তু আবারও সেই অবস্থা। এমনি করে টিকের ছুটোছুটি শুধু সার হয়। বেতমিজ দুশ্মনের নাগাল সে পায় কি পায় না, কি করেই বা পাবে। অনভিজ্ঞ শিশু টিক তো আর জানে না যে নিজের ছায়াই যেখানে দুশ্মনী করে সেখানে লড়াইটা এরকমই হয়। এমনি ভাবে টিক ছায়া দুশ্মনের বিরুদ্ধে বারবার ধেয়ে যায়, ছুটে যায়, তেড়ে যায়। ওকে ধরার জন্য এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে থাকে বনবন করে। শ্রান্ত ক্লান্ত টিক শেষ পর্যন্ত শুয়ে পড়ল। আর অমনি কি এক তাজ্জব কাণ্ড, দুশ্মনও শুয়ে পড়ল তার পাশে। কি আপদ, পাশে এ জাতীয় এক অপরিচিত নচ্ছারকে নিয়ে নিশ্চিন্তে শুয়ে থাকা যায় কখনো? বিপন্ন টিক আর চোখে তাকালো নাছোড়বান্দা সঙ্গীর দিকে। শেষকালে কিনা এমনই এক সঙ্গী তার জুটল যার হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। চাঁদের দিকে মুখ তুলে মনের দুঃখে আর্ত কণ্ঠে কোঁকিয়ে উঠল সে। ধীরে ধীরে ভোর হয়। ক্লান্ত ক্ষুধার্ত টিক গুহা থেকে তখন বহু দূরে। সারা রাতের কনকনে ঠান্ডায় তখনও সে কাঁপছে। সূর্য উঠল। উষ্ণ রোদে গা গরম করে আবার সে ছুটল জুরা ও কুচাকের খোঁজে। ক্ষুধা তাকে তাড়িয়ে নিয়ে চলেছে। সামনে কত গিরগিটি পড়ে, কিন্তু আর কি টিক সেদিকে মারায়? ওদের সম্বন্ধে সে এখন ভীষণ সতর্ক, যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলেছে। সারা দিন কেটে যায়। টিলা ঢিবি গর্ত পার হয়ে টিকের ছোটার বিরাম নেই। হঠাৎ সামনে এক উঁচু টিলা পড়তেই কি এক আকর্ষণে সে তার মাথায় উঠে গেল। এদিক ওদিক তাকাতেই দেখে অদূরে এক মরা ছাগলকে ঘিরে এক পাল শেয়াল জড়ো হয়েছে। তাকে দেখেই শেয়ালের পাল দৌড়ে পালালো, কিন্তু পরক্ষণেই ফিরে এলো রাগে দাঁত খিঁচিয়ে খ্যাক খ্যাক করতে করতে। মাথা নামিয়ে শুয়ে পড়ে ক্ষুধার্ত টিক করুণ কণ্ঠে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে দাঁত খিঁচিয়ে উঠল শেয়ালের পাল। এরা যে দুশ্মন টিক বুঝতে পারে। দাঁত খিঁচিয়ে গো গো করতে করতে পিছু হটে যায়। শেয়ালের পালের ভোজ চলেছে ছাগলটাকে ঘিরে। এমন সময় হঠাৎ সেখানে এসে হাজির হলো প্রকাণ্ড এক প্যান্থার। চোখের পলকে শেয়ালের পাল ছত্রভঙ্গ। প্যান্থারের গায়ের চামড়া নীলাভ, ছিট ছিট ফুটকি দেওয়া। টিকের কাছে যেন পরিচিত মনে হয়, তবু কি এক অজানা শঙ্কায় মাটির সঙ্গে লেপ্টে পড়ে থাকে সে। প্যান্থারের তখন ভরপেট। মরা ছাগলটাকে সে শুঁকছে। এমন সময় টিক হঠাৎ হেঁচে উঠল। ভয় লাফিয়ে উঠল প্যান্থার। তারপরেই
বিদ্যুৎ বেগে সে অদৃশ্য হয়ে গেল টিলা ঢিবির ওপর দিয়ে। টিক এবারে উঠে বসে, চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে অপেক্ষাও করে একটু, তারপর দৌড়ে যায় ছাগলটার দিকে। যে মাংসটুকু তখনও অবশিষ্ট আছে তাই সে গোগ্রাসে গিলতে শুরু করে, গড়গড় করতে করতে। কিন্তু হঠাৎ ও কি! সে চমকে উঠল, সভয়ে ছাগল ছেড়ে পিছু হটে গেল। একটা ছায়া নামছে ওপর থেকে। পরক্ষণে কাছেই এক টিলার উপর নেমে এলো প্রকাণ্ড এক শকুন। চোরের মতো সন্তর্পণে সে তাকাচ্ছে চারিদিকে। কয়েক মিনিটের মধ্যে আরো 3টে হাজির হলো সেখানে। টিক ক্ষুধার্ত, নিরুপায়, কিন্তু পিছু হটার পথ নেই। তাহলে খাবে কি? সে তেড়ে গেল আগন্তুকদের দিকে, কিন্তু পরক্ষণেই ডানার এক জোরালো ঘা খেয়ে ছিটকে গড়িয়ে পড়ল ঢাল বেয়ে। গড়াতে গড়াতে সে নিচে গিয়ে পড়ল এক ঝর্ণার জলে। ঝর্ণা থেকে ধোঁয়া উঠছে, জল বেশ গরম। টিক একটা টিলার ওপর উঠে এলো। গায়ের ভিজে লোম চাটতে চাটতে সে ডেকে উঠল তীক্ষ্ণ কণ্ঠে। সন্ধ্যার জবনিকা নামছে ধীরে ধীরে, চাঁদ ওঠে একসময়। আলোর বন্যা নামে পাহাড়ে পর্বতে, খাদে কন্দরে আর দুরন্ত নদ নদীর বুকে। নির্জন প্রকৃতির বুকে শুরু হয় আলো ছায়ার খেলা। রহস্যময় হয়ে ওঠে বিজন পর্বতরাজ্য। নিঃসঙ্গ টিক পথহারা, ঘরের নিশানা হারিয়ে গেছে তার। এক টিলার মাথায় বসে কান্না ভেজা গলায় ডেকে উঠল সে।